আচ্ছা শোন, তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা বলতেছিলাম যে আমাদের টাইট্রেশনের সময় প্রমাণ দ্রবণ লাগে। তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যখন মানে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হয় অ্যাকচুয়ালি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে সকল পদার্থ অ্যাকচুয়ালি তাদেরকে তুই বিশুদ্ধ অবস্থায় পাবি। মানে মূল কথা হচ্ছে তারা এক প্রকার ঘাউরা, তারা এক প্রকার লয়াল। ঠিক আছে, যে তারা আর অন্য কোনো কিছুতে কনভার্ট হবে না। কিরকম? তারা বিশুদ্ধ অবস্থায় থাকবে সব সময়। তাদেরকে তুই বায়ুর উপাদান, বিশেষ করে বায়ুর অক্সিজেন বলস, তারপরে তুই পানি বলস, তাদেরকে তুই জারিত করতে পারবি না। যেমন তুই লোহা, লোহা তুই যদি পানির মধ্যে রেখে দেস বা বায়ুর মধ্যে রেখে দেস, দেখবি কদিন পর মরিচা ধরে গেছে। বা কিছু কিছু পদার্থ আছে তুই খোলা রেখে দে, দেখবি এটা জারিত হয়ে গেছে। তাহলে ওগুলো কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। তাহলে যে সকল পদার্থ তুই বিশুদ্ধ অবস্থায় পাবি, বায়ুর উপাদান দ্বারা জারিত করবি না, মানে জারিত হবে না, তারপরে দীর্ঘদিন তাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে একটা বড় মানে তার বৈশিষ্ট্য, যে দীর্ঘদিন পর্যন্ত তার ঘনমাত্রা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। সেই ধরনের পদার্থকে তুই বলবি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এখন তুই মুখস্থ তো করতে হবে, তাই না? যে এখন অ্যাকচুয়ালি তর্কে একটা পদার্থ দিয়ে বললো যে এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি না। তুই তো আর এটা পরীক্ষা হলে বসে টেস্ট করতে পারবি না যে আমি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় কিনা বা অন্য উপাদান দ্বারা জারিত হয় কিনা, এটা আমি টেস্ট করে বলবো। তাহলে তখন সেই ক্ষেত্রে তুই কি করবি? যে ম্যাক্সিমাম 99% যোগে আমাদের কি বর্ণ থাকবে? সি থাকবে। যদি সি আলা কোনো যৌগ পাস, তাহলে সেটা তুই চোখ বন্ধ করে কি বলে দিবি? সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে HCl, এইখানে সি থাকা সত্ত্বেও সে কি হবে? সে হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, বুঝতে পারছিস? উইদাউট HCl। আচ্ছা, এবার আয়, তাহলে আমি যদি তোকে বলি যে কিছু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নাম বলতো দেখি। যেমন যেমন আমি যদি বলি সি বর্ণমালা যুক্ত যৌগ, যেমন ধর অক্সালিক অ্যাসিড, H2C2O4, তাহলে এটা কি সি আছে। তারপরে ধর K2Cr2O7, এখানেও কি আছে? সি আছে। তারপরে মনে কর যে সোডিয়াম কার্বনেট, এখানেও কি আছে? সি আছে। হ্যাঁ। তারপরে মনে কর যে Na2C2O4, মানে মূল কথা হচ্ছে সি বর্ণ থাকলেই তুই সেটাতে কি বলবি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। যেমন ধর পটাশিয়াম ক্রোমেট। হ্যাঁ, পটাশিয়াম ক্রোমেটের সংকেত কি? K2Cr O4, এটা হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। তাহলে এখানেও কি আছে? সি বর্ণ আছে। তাহলে HCl, এটা কি হবে? HCl ও তো সি আছে, তাহলে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে? তাহলে এটা কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবার আয় হচ্ছে যে সি বর্ণ ছাড়া কিছু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অ্যাকচুয়ালি সি বর্ণ ছাড়া যেগুলো আছে এগুলো একটু মনে রাখবি। সি বর্ণ ছাড়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি বর্ণ ছাড়া প্রাইমারি স্ট্যান্ডার্ড, যেমন আর্সেনিক অক্সাইড, এটাও পানিতে দ্রবীভূত হয় না, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় আর্সেনিক অক্সাইড। তারপর হচ্ছে তোর পটাশিয়াম আয়োডেট, KiO3, KiO3, এটার নাম হচ্ছে পটাশিয়াম আয়োডেট। যদি আয়োডিনের জায়গায় ক্লোরিন থাকতো, KClO3, তাহলে এটার নাম বলতি পটাশিয়াম ক্লোরেট। যদি ক্লোরিনের বা ওইখানে যদি ব্রোমিন থাকতো তাহলে বলতি ব্রোমেট। তাহলে পটাশিয়াম ক্লোরেট বললে ClO3 থাকতো, ব্রোমেট বললে BrO3 থাকতো। আর যেহেতু আয়োডেট বলছি, এই যে IO3 থাকবে, KiO3। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে পটাশিয়াম ব্রোমেট যদি হইতো তাহলে কি হইতো? KbRO3। এইগুলা হচ্ছে আমাদের সি বর্ণ ছাড়া হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এটা একটু মনে রাখবি, পটাশিয়াম আয়োডেট, পটাশিয়াম ব্রোমেট, আর হচ্ছে ওই আর্সেনিক অক্সাইড। আচ্ছা, এবার পরীক্ষায় আসে যেটা, সেটা একটু লিখি খ নাম্বারে, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলা লিখতে বলে। তাহলে হচ্ছে বৈশিষ্ট্যগুলা একটু লিখি। বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো তো নিজেই বলতে পারবি, কি কি বৈশিষ্ট্য বলতো? এদেরকে কি অবস্থায় পাওয়া যায়? বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এটা লিখবি। তার মানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। 2 নাম্বার বলতে পারোস যে বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না। বায়ুর উপাদান
বায়ুর উপাদান অ্যাকচুয়ালি কি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো দ্বারা আমাদের আক্রান্ত হয় না। জলীয় বাষ্প, NO2, তারপরে বললাম আমরা জলীয় বাষ্প। তাহলে বায়ুর উপাদান দ্বারা কি হবে না? আক্রান্ত হবে না। আমরা যখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়বো, এগুলো সব হচ্ছে প্রাইমারির উল্টা হবে। যদি তোকে সেকেন্ডারি পদার্থ বৈশিষ্ট্যের উদাহরণ বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে তুই কি বলবি? বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। তারপরে তুই বলবি বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়, মানে এইখানে যেটা সত্য ওইখানে ওটা মিথ্যা, এইখানে যেটা না ওইখানে সেটা হ্যাঁ, এইখানে যেটা হ্যাঁ ওইখানে সেটা না হয়ে যাবে। তারপরে তোর এইখানে আরেকটা উপাদান পড়ছিলাম কি, যে প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে যদি একটা দ্রবণ বানাস, তাহলে সেখানে কি থাকবে? ঘনমাত্রা কি দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে না ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যাবে? তখন সেখানে ঘনমাত্রা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে, ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। আর 4 নাম্বার যেটা ইম্পর্ট্যান্ট, ওটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বেলায় প্রবলেম হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড বেলায় প্রবলেম হয় না। তুই যে ওজন করবি, ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তি ইউজ করবি। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো ভালো, এটা তো ভদ্র, তাহলে এরা প্রাইমারি ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করবে না। ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করবে না। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি করবে? ক্ষয় করবে রাসায়নিক নিক্তিকে, এটা ক্ষয় করবে না। আর ওইটা কি করবে? ক্ষয় করবে। এই, তাহলে এখন যদি আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ দেই, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে বলতো? পারবি কিনা? উল্টা কথা লিখবো। হ্যাঁ, সবই হচ্ছে উল্টা কথা। তাহলে সংজ্ঞা কি দিবি বলতো? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সংজ্ঞা কি দিবি? মানে লিখবো হচ্ছে যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় এবং হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত ঘনমাত্রা মানে ঘনমাত্রা পরিবর্তিত হয় আর কি। হ্যাঁ, দীর্ঘদিন রেখে তাদেরকে দিলে ঘনমাত্রা পরিবর্তিত হয়, তাদেরকে, তাদেরকে select- হ্যাঁ, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তো যেমন যদি বলে, যেমন, যেমনের উদাহরণ যদি ওই বলে, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ডের উল্টা হবে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি হবে? প্রাইমারি স্ট্যান্ডার্ডের উল্টা। তাহলে এইখানে কিন্তু ওই যে HCl টা কিন্তু ব্যতিক্রম হিসাবে আসবে, কারণ আমরা বলে দিয়েছিলাম আগেই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভিতরে সি বর্ণ থাকবে, কিন্তু ব্যতিক্রম কি ছিল? HCl। তাহলে HCl হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর বাকি যা আছে সবই হচ্ছে আমাদের কি? ওই যে যেমন ধর H2SO4, দেখ এখানে কিন্তু কোনো সি বর্ণ নাই। বা ধর KMNO4, দেখ কোনো সি বর্ণ নাই কিন্তু, হ্যাঁ। তারপরে ধর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখ কোনো সি বর্ণ নাই। তার মানে মূল কথা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে কোনো সি বর্ণ থাকবে না, ব্যতিক্রম হচ্ছে HCl। তাহলে একই কথা, একই যদি তোকে এখানে বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে কি বৈশিষ্ট্যগুলো লিখতে পারবি না? বৈশিষ্ট্যগুলো কি লেখা যাবে না? তাহলে বৈশিষ্ট্য কি কি হবে বল? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে সবে এখানে না না উল্টাটা হবে। যেমন প্রথম বৈশিষ্ট্য এখানে কি ছিল? বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার মানে এখানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। তারপরে কি হবে? ওইখানে বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না। তাহলে এখানে কি হবে? বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হবে। তারপরে ওইখানে দীর্ঘদিন ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, কিন্তু এখানে ঘনমাত্রা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তারপরে ওইখানে ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না, কিন্তু এখানে কি করবে? ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করবে। এই হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখান থেকে একটা কিন্তু MCQ থাকবে। আর তোদের যদি সৃজনশীলে আসে, তাহলে সর্বোচ্চ ক এবং খ নাম্বারে বৈশিষ্ট্যগুলো আসতে পারে, ক নাম্বারে আসলে এই যে ডেফিনেশন আসতে পারে। আর সেইখান থেকে আমরা এই যে প্রমাণ দ্রবণ, এখানে প্রমাণ দ্রবণ কাকে বলে এটা ক নাম্বারে আসতে পারে। তারপরে যে অমুক দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, তমুক দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, ব্যাখ্যা করো। এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমাদের খতে আসতে পারে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের MCQ, ক খ সব ডান।
এবার আয় হচ্ছিস মোলালিটি, আরেকটা ঘনমাত্রা। দেখ আমরা যখন ঘনমাত্রা রিলেটেড পড়া পড়তেছিলাম, কি কি ঘনমাত্রা পড়ছিলাম? আমরা ঘনমাত্রা প্রকাশের অনেকগুলো পদ্ধতি পড়ছিলাম। যে একটা ছিল কি আমাদের, একটা ছিল আমাদের মোলারিটি। তো মোলারিটি আমাদের কি, মোলারিটির একক কি ছিল? মোলারিটির একক ছিল হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে? ধর মোলালিটির এটার একক আমি একটু এখানে বলে দেই, মোল পার কেজি। দেখ, একটাতে ছিল মোল পার লিটার, আর নতুন একটা টার্ম আসতেছে মোলালিটি, এটা হচ্ছে মোল পার কেজি। তাহলে এখন আমরা মোলালিটি নিয়ে একটু পড়াশোনা করব। মোলালিটি, মোলালিটি, যেটাকে আমরা সংক্ষেপে এস এম দ্বারা প্রকাশ করবো, মোলালিটি। তো আগের বার আমরা পড়ছিলাম মোলারিটি। মোলারিটিতে উপরে কি ছিল? উপরে দ্রব ছিল, আর নিচে কি ছিল? দ্রবণ ছিল। কিন্তু এইখানে উপরে থাকবে দ্রব, আর নিচে থাকবে হচ্ছে দ্রাবক। দ্রবটা আমরা ঠিকই মোলেই কাউন্ট করব, দ্রবটা হচ্ছে আমরা এখানে মোলে কাউন্ট করব, মোল এককে কাউন্ট করব, কিন্তু দ্রাবকটা আমরা কেজি এককে কাউন্ট করব। তাহলে আমাদের একক কি দাঁড়াবে? একক, আমরা যদি এককের কথা বলি তাহলে একক দাঁড়াবে হচ্ছে মোল পার কেজি। একক হবে আমাদের মোল পার কেজি। আচ্ছা, এবার একটু লক্ষ্য কর যে এইখানে কি কোনো আয়তন আছে যে মোল পার লিটারের মতো? আয়তন কিন্তু নাই। তাহলে এটা কি তাপমাত্রার উপর নির্ভরশীল হবে? বল, এখানে কি না। তাপমাত্রার উপর নির্ভরশীল হবে? হবে না কিন্তু। তাহলে কিন্তু ওই যে নির্দিষ্ট তাপমাত্রা তখনই থাকে যখন কোনো আয়তন রিলেটেড কথাবার্তা থাকে। তাহলে এখানে যদি আমরা সংজ্ঞা দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না, যে প্রতি কেজি দ্রাবকে, প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের কি সংখ্যা? দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবের কি বলবে? মোলালিটি বলে। ওই দ্রবের মোলালিটি বলে। তাহলে মোলালিটির যদি সংজ্ঞা আসে তাহলে তুই শুধু প্রতি কেজি দ্রাবক বলবি, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবের মোলালিটি বলে। এর একক কি? মোল পার কেজি। আচ্ছা, বুঝতে পারছস? হ্যাঁ। তাহলে আমরা যদি বলি যে মোলাল দ্রবণ, মোলাল দ্রবণ, মোলাল দ্রবণ বলতে তাহলে কি বুঝবি বলতো? মোলাল দ্রবণের ঘনমাত্রা তাহলে কত মোলাল হবে? 1 মোলাল হবে না? হ্যাঁ। 1 মোলাল। বা এটাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ছোট হাতের এম, বা আমরা একক যদি বলি তাহলে মোল পার কেজি, মোল পার কেজি। আমি যদি বলি সেমি মোলার, সেমি মোলাল দ্রবণ, সেমি মোলাল দ্রবণ, তাহলে ঘনমাত্রা কত হবে? 0.5 মোল পার কেজি। এইভাবে কি ডেসি সেন্টি মিলি আসতে পারে না? যদি আমরা বলতাম ডেসিমোলাল, তার মানে তার মানে আমাকে আলাদা করে মুখস্থ না করে ব্যাপারটা বুঝতে হবে। মোলাল বললে 1, সেমি বললে মোলালের অর্ধেক, ডেসি বললে 1/10, 1/10। তাহলে 1/10 হলে তো এটা 0.1ই হবে, 0.1 হবে। আবার যদি বলতাম সেন্টিমোলার, সেন্টিমোলাল, তাহলে 1/100, তাহলে 1/100। আর যদি বলতাম মিলি, মিলি বলতে কত বুঝবো? 1/1000, তাহলে 0.001। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে আমাকে বলতো, এটা কি তাপমাত্রার উপর নির্ভরশীল হবে? মোলালিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল? না, কেন নির্ভরশীল না? ওই যে আয়তন লিটারে নাই তাই। না, এইটা তো তুই পরীক্ষার হলে বলতে পারবি। পরীক্ষা হলে কি এটা বলতে পারবি? তোকে যদি প্রশ্ন করে যে মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, ব্যাখ্যা করো, দেখি প্রশ্নটা কিভাবে সাজাবি। মোলালিটি, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, মোলালিটি তাপমাত্রার উপর, মানে এখানে হচ্ছিল আয়তন পরিবর্তনের সাথে হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্পর্ক নাই সেই জন্য। না, আসলে এই যে যে দ্রাবকের যে ভরটা আছে না, প্রতি হ্যাঁ। কেজি দ্রাবক, কেজি তো আমরা ভরের একককে বোঝাই, আসলে ভরের সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক নাই। মানে তাপমাত্রার পরিবর্তন করলে ভরের কোনো পরিবর্তন হয় না। এর জন্য তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস করলে
ওই মোলাল দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একটু সহজ বাংলায় লিখি, তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দিব, যে আমরা জানি, এই কথাটা লিখবো, আমরা জানি কি লিখবো, আমরা জানি প্রতি কেজি দ্রাবকে, আমরা জানি প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবের ওই দ্রবের কি ঘনমাত্রা বলে? মোলাল ঘনমাত্রা বলে। তাকে ওই দ্রবের মোলাল ঘনমাত্রা বলে। যেহেতু দ্রাবকের ভর, যেহেতু দ্রাবকের ভর কেজি এককে, তাই তরল পদার্থের, তরল পদার্থের ভরের উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই। মানে মূল কথা হচ্ছে ভরের উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই। তাই তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে, তাই তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে কি দ্রবণের মোলাল ঘনমাত্রার বা দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাই মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। ব্যাপারটা কি বুঝতে পারছিস? এই, তাহলে প্রথমে তুই যদি এখানে এই কথাটা নিয়ে আসতো যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো, তাহলে তুই কি লিখতি বলতো? প্রথমে তুই মোলারিটির সংজ্ঞা দিবি, যে আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবের মোলার ঘনমাত্রা বলে। যেহেতু দ্রবণের আয়তন, বিদ্যমান, বা যেহেতু এখানে দ্রাবকের ভর কেজি এককে এই কথা উল্লেখ না করে, যেহেতু দ্রাবকের ভর বিদ্যমান, আর আমরা জানি কি ভরের উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই, তাই তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয় না। কিন্তু ওইখানে যেহেতু দ্রবণের ভর আয়তনে বা আয়তন এককে, আর আমরা জানি তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের কি হয়? পরিবর্তন হয়। তাই ঘনমাত্রারও কি হয়ে যেতে পারে? পরিবর্তন হয়ে যেতে পারে। তাই বলা যায় মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? আর যদি দুটো একসাথে কম্পেয়ার করে আসে, যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কিন্তু মোলালিটি নির্ভরশীল না, তখন কি নিজেদের মতো কি মূল মূল লেখাগুলা লিখে দিয়ে কি শেষ করতে পারবি না? হ্যাঁ, পারবো। তাহলে এই হলো আমাদের মোলাল ঘনমাত্রা শেষ। ঠিক আছে? তা আমাদের নেক্সট নর্মাল ঘনমাত্রা আছে। আমি তারপরে ওই মোলাল ঘনমাত্রা কিভাবে তুই কনভার্ট করবি এটা একটু আমি দেখায় দিই, হ্যাঁ? যেমন তোর প্রশ্নে তাহলে কি দেওয়া থাকতে হবে মোলাল ঘনমাত্রার ক্ষেত্রে? যেহেতু তুই ভর মোলাল আর ঘনমাত্রা, তাহলে মোলাল ঘনমাত্রা তুই ধর, তুই মোলাল ঘনমাত্রা বের করবি। তাহলে মোলাল ঘনমাত্রা বের করার ক্ষেত্রে কি করতে হবে? তাহলে দ্রবের উপরে কি লাগবে? দ্রবের মোল সংখ্যা লাগবে না? দ্রবের কি সংখ্যা লাগবে? উপরে মোল সংখ্যা। এখন মোল সংখ্যা যদি ভরে না দেওয়া মোল সংখ্যা যদি ভরে দেওয়া থাকে, তাহলে ভরকে কি মোলে কনভার্ট করে নেওয়া যাওয়া যাবে না? এই যে এন সমান সমান কি W/M সূত্র ইউজ করব। তাহলে আমরা মোল নিয়ে যাব, আর নিচে কি থাকবে? আমাদের দ্রাবক লাগবে। দ্রাবকের কি লাগবে? ভর। দ্রাবকের ভর কোন এককে লাগবে আবার? কেজি। এখন মনে কর যে প্রশ্নে তোর দ্রবণের ভর দেওয়া আছে, বা দ্রবণের মনে কর আয়তন দেওয়া আছে, দ্রবণের মনে কর আয়তন ml এককে দেওয়া আছে। তখন তুই কি করবি? তাহলে তখন কি দ্রবকের ভর কি কেজিতে নিয়ে যাওয়ার জন্য কি কি করতে হবে এটা একটু লক্ষ্য কর, তাহলেই বুঝতে পারবি। দেখ, আমরা ঘনত্ব যখন পড়ছিলাম, ঘনত্ব সমান সমান আমরা জানতাম কি ভর ডিভাইডেড বাই আয়তন। তার মানে তুই আয়তনকে যদি ভরে কনভার্ট করতে চাস, দ্রবণের আয়তনকে ভরে কনভার্ট করতে হবে, তাহলে তুই দ্রাবকের ভর পাবি। কিভাবে পাবি? দ্রবণ থেকে দ্রব বিয়োগ করে দিবি। কারণ আমরা
তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে দ্রবণের ভর, দ্রবণের ভর সমান সমান কি হবে, ওই যে দ্রবণের যে ঘনত্বটা আছে তার সাথে কি দ্রবণের আয়তনটা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। একটু লক্ষ্য কর, এই ক্ষেত্রে ঘনত্বটা কিন্তু অবশ্যই অবশ্যই কোন এককে থাকতে হবে, গ্রাম পার এমএল এককে থাকতে হবে। তাহলে তুই দ্রবণের ভর কোন এককে পাবি, দ্রবণের ভর কিন্তু তুই গ্রাম এককে পাবি। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এইখান থেকে দ্রবণের ভরটা তুই কি কেজিতে নিতে পারবি না? কেজিতে নিতে পারবি না, দেখ তো। হ্যাঁ, কেজিতে পারবো। নেওয়ার জন্য কি করতে হবে, গ্রামকে কি করলে কেজি হয়ে যাবে বলতো? ওই যে 1,000 দিয়ে ইয়া করা লাগবে, ভাগ করা লাগবে। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তার মানে দেখ, এই যে কনসেপ্টটা যে আমরা আগাচ্ছি, এই কাজটা কিন্তু আমাদের করতে হবে যদি দ্রাবকের ভর সরাসরি প্রশ্নে দেওয়া না থাকে। কি দেওয়া থাকে যদি প্রশ্নে, দ্রবণের আয়তন দেওয়া থাকে। ঠিক আছে, তখন দেখ দ্রবণের ভরটা তুই পেয়ে গেলি কোন এককে, এই যে এই পর্যন্ত হচ্ছে কেজি। এবার বলতো তাহলে দ্রাবকের ভর কি হবে বলতো, দ্রাবকের ভর। তাহলে কি করব বলতো, দ্রবণের ভর থেকে ওই যে দ্রবের ভর কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে না? বিয়োগ করে দিতে হবে কিন্তু। তাহলে দেখ তো, হ্যাঁ, দ্রবণের ভর তুই কত পাইলি, দ্রবণের ভর উপরে পাইলি হচ্ছে রো ইন্টু ভি। এই ভিটা কোন এককে বলতো, ভিটা কিন্তু এমএল এককে হবে। ভি ডিভাইডেড বাই কি, 1000। ঠিক আছে, 1000 আর মাইনাস দ্রাবকের ভর, দ্রবের ভর, দ্রবের ভরকে তুই কি ধরলি, ধর তুই দ্রবের ভরকে ছোট হাতের ডাব্লিউ ধরলি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এটা নিয়ে তুই কি এখানে একটু বসাই দিবি তাহলে। তাহলে দ্রবের মোল সংখ্যা, তাহলে দ্রবের মোল সংখ্যাকে আমরা মোল সংখ্যা না বলে মোল সংখ্যাকে কি বলতে পারি বলতো, ডাব্লিউ বাই কি, এম বলতে পারি না? হ্যাঁ, এম বলতে পারি। আর এইখানে আমাদের কি বসাইতে হবে, দেখ তো, হিউজ একটা ডাটা বসাইতে হবে না, দ্রাবকের ভর, এই ডাটাটাকে আমাদের বসাইতে হবে না? এই ডাটাটা যদি আমরা বসাই তাহলে আমরা কিভাবে বসাবো, কিভাবে বসাবো, এইভাবে বসাবো যে রো ভি, রো ভি ডিভাইডেড বাই কি, 1000 মাইনাস কি, ডাব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, মোলাল ঘনমাত্রা পাবো। অথবা তুই এই সূত্র বসার দরকার নাই, তুই আলাদা আলাদা কি বের করে নিয়ে আসতে পারবি না? আলাদা আলাদা মান কি বের করে নেওয়া যাবে না? হ্যাঁ, বের করে আনে বসিয়ে দিলেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে বের করে আয় না, সরাসরি এখানে তুই বসাই দিবি, তাহলেই হয়ে যাবে। এই যে মোল সংখ্যা বসাই দিবি আর কি, দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর বসাই দিবি। শুধু দ্রাবকের ভরটা একটু এখান থেকে কাউন্ট করে নিয়ে আসবি, যে দ্রবণের ভর থেকে দ্রবের ভর বিয়োগ করে দিতে হবে। যদি প্রশ্নে দ্রবের মোল সংখ্যা থাকে, মোল সংখ্যাকে সমস্যা নাই, মোল সংখ্যাকে এই যে আমরা এই সূত্র ব্যবহার করে দ্রবের ভর বের করে নিয়ে আসবো, মোল সংখ্যা। যাই হোক, বুঝতে পারছিস তাহলে? অনেক মানে যদি ইঞ্জিনিয়ারিং ম্যাথ আসে আর কি, এই সূত্রটা অ্যাপ্লাই করবি এইভাবে আর কি, ভাঙায় ভাঙায় করবি, শর্টকাট করার দরকার নাই, শর্টকাট আছে, শর্টকাট দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারছিস? তো এই বুঝছি। হলো আমাদের দুইটা এককে ঘনমাত্রা, একটা হচ্ছে মোলারিটি আর একটা হচ্ছে মোলালিটি। আমি কিন্তু একটু ডিটেলস বললাম, এটার কিন্তু মূল কথা কিন্তু একদমই সহজ। মূল কথাগুলো আমরা একদম আরো যে ঘনমাত্রাগুলো আছে না, সেগুলো শেষ করে আমরা একবারে বলে দিব নি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের নর্মালিটি আজকে এই পর্যন্তই থাক, অনেকক্ষণ ক্লাস করেছিস।